আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি পোশাক সহ কিছু পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, ক্ষতিগ্রস্ত হবে দুদেশই, আশঙ্কা বাণিজ্য উপদেষ্টার। সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবারও শাহবাগ থানা ঘেরাও, প্রকৃত অপরাধীদের না ধরলে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে দুদক, আয়কর নথির তথ্য যাচাই করছে অনুসন্ধান দল। এবং ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে সমর্থকদের বিক্ষোভ, দায়িত্ব না দিয়ে আদালতের সিদ্ধান্ত অগ্রাহ্য করা হচ্ছে বললেন আমির খসরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার কৌশল নিয়েছে ভারত। ট্রান্সশিপমেন্ট বাতিলের পর স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। শুধুমাত্র দুটি সমুদ্র বন্দর দিয়ে ভারতে পণ্য পাঠাতে পারবে বাংলাদেশ। এতে খরচ ও সময় বেশি লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দুদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। রিপোর্ট মাহবুব কবির চপলের। দিন যত যাচ্ছে ভারতের সাথে সম্পর্কের শীতলতা তত বাড়ছে। ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের পর এবার নতুন ধাক্কা দিল দেশটি। বাংলাদেশের তৈরি পোশাক, ফল, ফলের রস, প্রক্রিয়াজাত খাদ্য, বেকারি পণ্য, বিস্কুট, চিপস, সুতা, প্লাস্টিক, আসবাবপত্র ভারতের স্থলবন্দর দিয়ে রপ্তানি করা যাবে না। পাঠাতে হবে কলকাতা কিংবা মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে। এতে সময় ও খরচ দুটোই বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। ভারতীয় সিদ্ধান্তের ফলে আমাদের বাংলাদেশ থেকে রপ্তানি করার জন্য সময় এবং খরচ দুটোই বেড়ে যাবে, যার ফলে আমাদের কম্পিটিটিভনেসের উপর একটা চাপ আসবে। আমরা অত্যন্ত ন্যারো মার্জিনে কাজ করি, সেক্ষেত্রে ব্যবসা হারাবার একটা বড় সম্ভাবনা আছে। আমি আশা করব সরকার কূটনৈতিক চ্যানেলে এই ব্যাপারটি নিয়ে কাজ করা শুরু করবেন এবং অন্ততভাবে 3 মাসের জন্য এটাকে স্থগিত করে যাতে একটা দীর্ঘমেয়াদী সমাধান করা যায় সেই জন্য তারা যথেষ্টভাবে প্রয়াস নেবেন। বাংলাদেশ ভারত ব্যবসায়িক সম্পর্ক বেশ পুরনো। দেশটি থেকে বছরে $9,000 মিলিয়ন পণ্য আমদানি করে বাংলাদেশ, রপ্তানি করে $1,500 মিলিয়ন পণ্য। নতুন নিষেধাজ্ঞার ফলে সংকট সৃষ্টি হবে কিনা এমন প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, দুদেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবেন। আপনার কি মনে হয় যে ভারতীয় ব্যবসায়ীরাও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে? নিশ্চয়ই, কারণ এটা তো প্রতিযোগিতার সক্ষমতার বিষয়। আর বিভিন্ন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যেহেতু আমরা ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ, সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্য অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া। সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে ভারত এসব পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান বাণিজ্য উপদেষ্টা। দুই দেশের যে সাম্প্রতিক যে সম্পর্ক, সেটার কারণে কি এটা হচ্ছে কিনা আপনি কি মনে? আমার কাছ তো বাণিজ্য, সো আমি বাণিজ্য নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ থাকতে চাই। আমি সবসময় যেটা বলে এসেছি, আমি উদার বাণিজ্যে বিশ্বাসী একজন মানুষ। আমার কাছে বাণিজ্য যে ইনক্লুশন, সেটাই মূল ইম্পর্টেন্ট। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশা করেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের করণীয় গুলো আমরা নির্দিষ্ট করব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রকৃত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। এ সময় রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান জানান, আসল অপরাধীদেরকেই ধরা হয়েছে। একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় দ্রুত অপরাধীদের গ্রেফতার না করলে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি দেয় সংগঠনটি। এদিকে সব হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট আদ্দিন সজীবের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার ৫ম দিনেও
বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস। বিক্ষোভ করছেন তার সহপাঠী শিক্ষকরা। পুলিশের দায়িত্বহীনতার অভিযোগ এনে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। পূর্বঘোষিত 48 ঘন্টার আলটিমেটাম অনুযায়ী রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তদন্তের অগ্রগতি জানতে চান। আমাদের যে দুজন প্রত্যক্ষদর্শী আছে তাদেরকে অ্যাটলিস্ট আসামিদেরকে চিহ্নিত করতে বা নিশ্চিত করতে কাজে লাগানো বা তাদের নিয়ে নেওয়া। এই ঘটনাতে যদি 10 জন 15 জন 20 জন যতজন জড়িত থাকবে প্রত্যেককে আমরা আইনে আওতায় আনবো। এই ঘটনায় নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিতেরও দাবি জানান তারা। ইন্ট্রোগেশন শেষ হলে উইদিন 6 ডেজ এর মধ্যে বাকি আসামিদেরও অ্যারেস্ট করার পর্যায়ে চলবে এবং এই 6 দিনের মধ্যে ওনারা আরো অগ্রগতি করতে পারবেন। পরে সাম্যের প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল। প্রায় 1 ঘন্টা ব্যস্ত এই সড়ক আটকে বিক্ষোভ করেন তারা। হুঁশিয়ারি দেন দ্রুত বিচার না করলে কঠোর আন্দোলনের। এই সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে নিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি। এই পদযাত্রা রোখার ক্ষমতা কারণে এর আগে এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক এবং বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়। সমস্ত রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ শিক্ষক শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ডিবিতে ডিটেকটিভ ব্রাঞ্চে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে। ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। এ সময় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে এখনো গ্রেফতার না করায় অসন্তোষ প্রকাশ করেন সাম্যের সহপাঠীরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে তার সমর্থকরা। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। আন্দোলনকারীদের সাথে যোগ দেন নগর ভবনের কর্মচারীরাও। এদিকে বন্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতা। আজ নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সকাল 9টার পর থেকেই নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ করে দেয়া হয় মূল সড়কের যান চলাচল, চলে মুহুর্মুহু স্লোগান, দাবি তোলা হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের। একটা 5ই আগস্ট হয়েছিল শুধুমাত্র বৈষম্য দূর করার জন্য, কিন্তু আজকে সবচেয়ে বড় বৈষম্য করা হচ্ছে এই ইশরাকের প্রতি। নির্বাচন কমিশনে গেজেট হয়ে গেছে এবং তাকে এবং কোর্ট থেকে রায় দিয়েছে, তারা তো কোর্টের প্রতিও তাদের সম্মান বোধ নাই। যে পর্যন্ত ইশরাককে শপথ না নেওয়া হবে ওই পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলছে, চলবে। একই সময় নগর ভবনের ভেতরে অবস্থান নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। জানান ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিলে কাজে যোগ দেবেন না তারা, যাতে নাগরিকরা সবাই সেবা পায় এবং আমরা যাতে কাজকর্মে ফিরতে পারি। তো আমি আশা করবো যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আমাদের মেয়র হয়েছেন, আমাদের মেয়র স্যারকে যাতে অবিলম্বে যাতে ওনার দায়িত্ব পালন করতে দেন। ভোটে নির্বাচিত মেয়র গেজেট পাস হয়েছে, সেই মেয়রকে ঢাকাবাসী বসাইতে চায়। বসানোর পর আমাদের রুম খুলে দেবে, আমরা অফিস করব। এদিকে কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা। ছোট শিশু এবং মাকে নিয়ে জন্ম নিবন্ধন নবায়ন করতে এসেছিলেন লামিয়া। তবে নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় খালি হাতেই ফিরতে হচ্ছে তাকে। ভেতর থেকে বলছে, আমি জিজ্ঞেস করলাম কখন খুলবে, বলে কোনো ঠিক নেই, আগামী সপ্তাহে যোগাযোগ করেন, এটা বললো। রাজারবাগ থেকে হোল্ডিং ট্যাক্সের টাকা জমা দিতে এসে মাথায় হাত মোহাম্মদ হাসানের। অসুস্থ শরীরে আশাটাই যেন বৃথা তার। মেয়র পদে যে নতুন নিযুক্ত হয়েছে এর দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত আমাদের অফিস বন্ধ করে দিয়েছে। কেন?
এই জন্য ওখানে যাইতে দিব না। সোমবারও নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করিডোর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, তাদের মূল কাজ গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সংস্কারের ধোঁয়া তুলে যত বিলম্ব করা হবে দেশ তত বিপদের দিকে যাবে বলে দাবি করেন বিএনপির এই নেতা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সরকার কেন আদালতের সিদ্ধান্তকে অগ্রাহ্য করছে এমন প্রশ্ন রাখেন তিনি। যে কয়টা ঐক্যমত হয়েছে এই কয়টা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনী রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায় কেন দেওয়া হচ্ছে না? সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা, তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে। এবং সেটাই হচ্ছে সংখ্যার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। বিভিন্ন কারণে চাকরিচ্যুত সেনা সদস্যদের চাকরি ফিরে পেতে সেনা সদর দপ্তরে আবেদন করার আহ্বান জানিয়েছেন বাহিনীর মেইনটেন্যান্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত সেনা সদস্যদের সাথে সেনা সদরের প্রতিনিধিদের বৈঠক শেষে একথা জানান তিনি। আবেদন যথাযথভাবে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্ত করেন ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান। এর আগে গতকাল 4 দফা দাবিতে বিক্ষোভে যোগ দিতে পরিবারের সদস্যদের নিয়ে জড়ো হয় চাকরিচ্যুত সেনা সদস্যরা। পরে ঢাকা সেনানিবাসে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় প্রেস ক্লাব এলাকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন ছিল। যারা কিনা ছোটখাটো অপরাধী তারা সম্ভবত ভালো রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, বাট যাদের অপরাধের ধরন একটু বেশি কঠিন, একটু খারাপ ধরনের অপরাধ, তাদের ব্যাপারে আমরা কোনো কথা দিতে পারবো না। এই ডিসিপ্লিনগুলো আমাদের মানতে হবে, মেনে চলতে হবে। আজকে যদি রিটায়ার্ড কমিউনিটিকে সকলকে আমরা মাফ করে দেই, যারা সার্ভিং সোলজার আছেন তারা মনে করবে এই তো অপরাধ করলে তো সমস্যা নেই, 2 বছর পরে তো মাফ আমাকে করেই দেবে। সুতরাং আর্মিতে কোনো ডিসিপ্লিন বলে কিছু থাকবে না। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যে একটা সুশৃঙ্খল বাহিনী রূপে বাংলাদেশ দেশের জনগণ দেশমাতৃকার কাছে দায়বদ্ধ এবং সুনাম অর্জন করেছে, এই সুনামটা বজায় রাখার দায়িত্ব আপনার আমার সকলের। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। শেখ হাসিনা স্থাবর অস্থাবর সম্পদের হিসাব ও তার আয়কর নথি যাচাই বাছাই করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করবে অনুসন্ধানকারী দলটি। সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর আজ দুর্নীতি দমন কমিশন থেকে অনুসন্ধান টিম গঠন করা হয়। সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে এই টিমকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুট সহ একাধিক দুর্নীতির অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। এর আগে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করা হলে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সরকারের কাছ থেকে আলোচনার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব না পাওয়ায় রোববার 5ম দিনের মতো কলম বিরতি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিকেলে সংবাদ সম্মেলনে তারা জানান, অর্থ উপদেষ্টার পাশাপাশি অন্যান্য উপদেষ্টাদেরও আলোচনায় অংশ নিতে হবে। দাবি মেনে নেওয়া হলে অতিরিক্ত সময় কাজ করে ক্ষতি পুষিয়ে দেওয়া হবে বলে জানান তারা। এদিকে এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার নামে 2টি আলাদা বিভাগ প্রতিষ্ঠায় জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল সহ 3 দফা দাবিতে 5ম দিনের মতো কলম বিরতি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ না নেওয়ায় সোমবারও কলম বিরতি চলবে বলে জানিয়েছে
আন্দোলনকারীরা। যেহেতু ঐক্য পরিষদের কোনো নেতৃত্ব নেই বর্তমানে, আমরা সবাই একসাথে কাজ করছি। সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রধান উপদেষ্টা যদি আমাদের সাথে কথা বলতে চান, আমরা একটা প্রতিনিধি দল পাঠাবো। আন্দোলনকারীরা বলেন চেয়ারম্যান নয়, উপদেষ্টাদের আলোচনা হতে হবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নির্দেশ করে কিনা এই জিনিসটা সুস্পষ্টভাবে যদি ঘোষণায় এসে যায়, তাহলে অবশ্যই আমরা সকলেই এই ঐক্য পরিষদের সবাই আবারও কমন ফোরামে বসে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসেবে রেখেই রাজস্ব সংস্কার করতে হবে বলেও জানায় তারা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ প্রতিষ্ঠায় জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিট আবেদনে সংবিধানের আলোকে ওই অধ্যাদেশটি কেন সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এই বিষয়ে রুল চাওয়া হয়েছে। আমরা জানতে চেয়েছি তাদের এই অবৈধ অধ্যাদেশটা যেটা রাতে পাশ করা হয়েছে কেন বাতিল ঘোষণা করা হবে না। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে। সকালে তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী। জানান, নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। হবিগঞ্জে অতিথি পাখি নিধন চলছেই। চুনারু ঘাটের সবকটি কলোনিতে আশঙ্কাজনক হারে কমছে পাখি। বাজারে চড়া মূল্যের কারণে দিন দিন বাড়ছে পাখি শিকার। পাখি নিধন বন্ধে সচেতনতা তৈরি ও প্রশাসনের নজরদারির আশা এলাকাবাসীর। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পাখির কলতানি মুখরিত পুরো এলাকা। বিল, ঝিল, লেকের পানিতে কিচিরমিচির ডাকে সৃষ্টি হয় এক অন্য পরিবেশের। বালিহাঁস, বক, ঘুঘু, পানকৌড়ি, শামুকখোল, জলপিপি, গোমজাক, সরালি কাস্তে চারা, পাতারি হাঁস সহ নানা প্রজাতির পাখির দেখা মিলে এখানে। চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ি চা বাগানের জঙ্গলবাড়ি পরিচিত পাখিদের অভয়াশ্রম হিসেবে। এখানে পাখির 20টি কলোনি থাকলেও এখন তা ধ্বংসের মুখে। বন্দুক, বিষ্টপ, জাল আর নানা ধরনের ফাঁদ পেতে অবাধে চলছে পাখি শিকার। অনেক পাখি আসতো, অতিথি পাখি, কিন্তু বিভিন্ন কারণে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে পাখিগুলো এখন আর আসতে পারে না। আগে শিকারীরাও পাখি এলটাইলটিভাবে মারার কারণে পাখি নাই বলতে একবারে আসে না। এখন একটা পাখি মারলে, বনে পোষকে মারলে 2 লাখ টাকা জরিমানা ও 2 বছর জেল। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব স্থানীয় প্রশাসনের, যেন এই ওদের আবাসস্থল রক্ষা করা হয়। আইন থাকলেও তার প্রয়োগ না থাকায় ঠেকানো যাচ্ছে না পাখি নিধন। কর্তৃপক্ষের ব্যানারে আমরা কয়েকটা সাইনবোর্ড দিয়েছি, বন্য পশু পাখি শিকার করা নিষেধ। পাখির প্রতিপালন এবং বন্য পশু পাখি যেগুলো আছে, বেঁচে আছে, ওগুলো যেন ঠিক মতো থাকে, তাদের যেন পরিবেশে বিঘ্ন সৃষ্টি না হয়, এটা আমরা চেষ্টা করি। পাখি শিকার বন্ধে গণসচেতনতা তৈরি সহ আইন প্রয়োগে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসী ও সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, যা ছড়িয়ে পড়েছে তার হাড়ে। প্রস্রাবজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর শুক্রবার 82 বছর বয়সী বাইডেনের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এর আগে তার বড় ছেলে বাউ বাইডেন 2015 সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। হোয়াইট হাউস ছাড়ার পর থেকেই বেশিরভাগ সময় লোকচক্ষুর আড়ালে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হাতে গোনা কয়েকবার জনসম্মুখে আসেন তিনি। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট গেল এপ্রিল মাসে শিকাগোতে একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। আর সবশেষ মে মাসেই এবিসি টেলিভিশন চ্যানেলের দ্য ভিউ অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানে তাকে হোয়াইট হাউসের শেষ বছরে তার স্মৃতিশক্তি কমে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়। বিষয়টি অস্বীকার করেন তিনি। বহু বছর ধরে ক্যান্সার গবেষণার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
2022 সালে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে ক্যান্সার মুনশট উদ্যোগ আবারও শুরু করেন বাইডেন। 2047 সালের মধ্যে 40 লাখেরও বেশি ক্যান্সারের মৃত্যু প্রতিরোধে গবেষণা ত্বরান্বিত করাই তার লক্ষ্য। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এবার নিজেই আক্রান্ত হলেন মরণ ব্যাধি এই রোগে। বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের বলে জানিয়েছেন চিকিৎসকরা, যা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে সমস্ত শরীরে। বাইডেনের কার্যালয় জানিয়েছে এই ক্যান্সার হরমোন সংবেদনশীল। এটি নিরাময়যোগ্য হলেও হাড়ে ছড়িয়ে পড়ায় সম্পূর্ণ সুস্থ হওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। ক্যান্সার শনাক্তের খবর প্রকাশের পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন 82 বছর বয়সী মার্কিন এই রাজনীতিবিদ। খবর শুনে মর্মাহত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন তিনি। বয়স ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির মতে পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের হার সবচেয়ে বেশি। প্রতি 100 পুরুষের মধ্যে 13 জন জীবনের কোনো না কোনো সময় প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে বলেও জানায় সংস্থাটি। এর আগে 2015 সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান বাইডেনের বড় ছেলে বাও বাইডেন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবার খেলার খবর। সিরিজ জয়ের মিশনে সন্ধ্যায় দ্বিতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের 27 রানে হারায় লিটন দাসের দল। এখন পর্যন্ত দু দলের 4 সাক্ষাতে প্রতিটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। প্রথম ম্যাচের একাদশে থাকা মোস্তাফিজুর রহমান নেই দলে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন টাইগার পেসার। তাই বোলিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে সফরকারী শিবিরে। প্রথম খেলায় একেবারে শেষ পর্যন্ত লড়াই জমিয়ে রেখেছিল সংযুক্ত আরব আমিরাত। রাত 9টায় শুরু হবে ম্যাচটি। শিরোপা নিশ্চিত করার পরের ম্যাচেই লা লিগায় হেরে গেল বার্সেলোনা। কাতালানদের বিপক্ষে 3-2 গোলে জিতেছে ভিয়ারিয়াল। অলিম্পিক লুইস কোম্পানিতে 4 মিনিটেই বার্সা পিছিয়ে পড়ে পেরেজের গোলে। এরপর লামিনে ইয়ামাল আর ফার্মিন লোপেজ প্রথমার্ধে অতিথিদের 2-1 গোলে এগিয়ে নেয়। তবে সেই লিড তারা ধরে রাখতে পারেনি। 50 মিনিটে কমিসানা আর 80 মিনিটে ভিয়ারিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন বুচানান। আরেক ম্যাচে সেভিয়ার বিপক্ষে 2-0 গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। 12 আর 48 মিনিটে সেভিয়ার 2 ফুটবলার লাল কার্ড দেখলে 9 জন নিয়ে খেলতে হয় তাদের। সেই সুযোগে 75 মিনিটে রিয়ালকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। আর 87 মিনিটে দ্বিতীয় গোলটি করেন জুড বেলিংহাম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি পোশাক সহ কিছু পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা। ক্ষতিগ্রস্ত হবে দুদেশই, আশঙ্কা বাণিজ্য উপদেষ্টার। সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবারও শাহবাগ থানা ঘেরাও। প্রকৃত অপরাধীদের না ধরলে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে দুদক। আয়কর নথির তথ্য যাচাই করছে অনুসন্ধান দল। এবং ইশরাককে মেয়র ঘোষণা দাবিতে নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে সমর্থকদের বিক্ষোভ। দায়িত্ব না দিয়ে আদালতের সিদ্ধান্ত অগ্রাহ্য করা হচ্ছে বললেন আমির খসরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।